বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সে আশা রেখেই আজকের ক্লাসটিতে লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। একাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র এই বিষয়ে আমরা ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন বা লং টার্ম ফাইন্যান্স এটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকের এই লেকচার শেষে আমার শিক্ষার্থীরা বন্ডের মূল্য নির্ধারণ করতে পারবে, জিরো কুপন বন্ডের মূল্যায়ন করতে পারবে, বন্ড হতে প্রাপ্তি ব্যাখ্যা করতে পারবে। তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে আজকে কিছু ম্যাথ আমরা সমাধান করব। তার প্রথমে কি দেখতে পাচ্ছ তোমরা? বন্ডের মূল্য নির্ধারণ। বন্ডের মূল্য নির্ধারণ, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ বন্ড। যে কোনো সম্পত্তির মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে মূল্যায়ন বলে সহজ ভাষায়। তাহলে মূল্যায়ন বলতে কি বোঝায়? বন্ডের মূল্য নির্ধারণ বা বন্ডের মূল্যায়ন এটাও বলতে পারি আমরা, যে কোনো সম্পত্তির, এখানে সম্পত্তি বলতে কিন্তু আমরা আর্থিক আমাদের যে তোমার হচ্ছে কাগজি মুদ্রা থাকে সেটাও কিন্তু আমাদের সম্পদ, তাই না? আমরা তো এটা নিয়ে আলোচনা করি। যেমন বন্ড কিন্তু একটা কাগজি মুদ্রা, তাহলে এই বন্ড বা সিকিউরিটি বা সম্পত্তি আমরা বলতে পারি। তাহলে এই বন্ডের মূল্য নির্ণয় করার প্রক্রিয়া, শেয়ারের মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে? মূল্যায়ন বলে। তাহলে যে কোনো সম্পত্তির মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই মূল্যায়ন বলে। এই আরেকটা সূত্র আছে, তার মানে আরেকটা কি? ক্লাসের শেষে যে ফিডব্যাক নেয় তাকে মূল্যায়ন বলে। সেটাও মূল্যায়ন, ঠিকই আছে, কিন্তু ঠিক আছে, ভালো বলেছো। আচ্ছা, এখন এই সম্পত্তি দুই ধরনের, যথা প্রকৃত সম্পত্তি এবং আর্থিক সম্পত্তি। অর্থাৎ প্রকৃত সম্পত্তি হচ্ছে রিয়েল অ্যাসেট, আর্থিক সম্পত্তি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। রিয়েল অ্যাসেট বলতে কি বোঝায়? যে যেমন আমাদের জমি, তারপরে হচ্ছে তোমার আসবাবপত্র, এগুলা। আর আর্থিক ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে কি বুঝি আমরা? যে বন্ড, শেয়ার, বাণিজ্যিক পত্র, এগুলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা আর্থিক সম্পত্তি। তাহলে আর্থিক সম্পত্তি বা সিকিউরিটি বলতে সাধারণত কোনগুলাকে বোঝায়? যেটা বললাম, আরো কিছু আছে, যেমন অগ্রাধিকার শেয়ার হতে পারে, ঋণপত্র হতে পারে, আর আমরা এর আগে বলেছি কি সাধারণ শেয়ার, তারপরে হচ্ছে বন্ড, এগুলা হতে পারে। তাহলে কি বোঝাচ্ছি আমরা? মূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় সাধন করে কোন সম্পত্তির মূল্য নির্ণয় করা হয়। ঠিক আছে? তাহলে মূল্যায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় সাধন করে ওই সম্পত্তির, যে কোনো সম্পত্তির মূল্য নির্ণয় করা হয়। এখন এই মূল্যায়ন প্রক্রিয়ার তিনটি উপাদান রয়েছে, অর্থাৎ তিনটি বিষয় বিবেচনা করে মূল্যায়নটা করতে হয়। একটা হচ্ছে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো, দুই নম্বর হচ্ছে নগদ প্রবাহের সময়কাল, আর তিন নম্বর হচ্ছে ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার। তাহলে তিনটি বিষয় কিন্তু মূল্যায়ন প্রক্রিয়ায় জন্য খুবই গুরুত্বপূর্ণ বা উপাদান, যেটা বলছি আমরা। তো নগদ প্রবাহ বলতে আমরা বুঝি না, নগদ প্রবাহ কয় ধরনের? কে পারবা বলতে? নগদ প্রবাহ কয় প্রকার? দুই ধরনের। কি কি? মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী। একজন দুই ধরনের বলেছে, কেরা ইয়ার বলেছে? হ্যাঁ বলো, কি কি দুই ধরনের? আন্তঃনগদ প্রবাহ, বহির্নগদ প্রবাহ। এটাই কারেক্ট, ঠিক আছে। তাহলে নগদ প্রবাহ, আন্তঃনগদ প্রবাহ, আর একটা হচ্ছে বহির্নগদ প্রবাহ। আন্তঃনগদ প্রবাহ মানে আমাদের আয় হবে, ইনকাম হবে, আর বহির্নগদ প্রবাহ মানে হচ্ছে আমাদের কাছ থেকে চলে যাবে, বিনিয়োগ হতে পারে বা অন্য কোনো খরচ হতে পারে, সেটা হচ্ছে আমাদের বহির্নগদ প্রবাহ। তাহলে নগদ প্রবাহ হচ্ছে দুই ধরনের। এখন যে কোনো সম্পত্তির মূল্য নির্ভর করে এটা হতে, সেই সম্পদ হতে ভবিষ্যতে যে নগদ প্রবাহ পাওয়া যাবে তার উপর। অর্থাৎ আমরা মূল্য নির্ধারণ করতে গেলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই সম্পত্তি থেকে আমরা কত টাকা নগদ পাবো, সেটাকে বলা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। অর্থাৎ কত নগদ আন্তঃপ্রবাহ হবে অথবা কত নগদ বহিঃপ্রবাহ হবে, সেটা আমাদেরকে অবশ্যই আগে বিবেচনা করতে হবে।
আর নগদ প্রবাহের সময়কাল অবশ্যই বিবেচনা করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় বলি, নগদ প্রবাহ কিন্তু কি কি ভাবে হতে পারে। লভ্যাংশ যদি পাই সেটা কিন্তু আমাদের নগদ প্রবাহ। বন্ডের জন্য যদি আমরা সুদ পাই সেটাও আমাদের জন্য কি হবে, নগদ প্রবাহ হবে। আচ্ছা, নগদ প্রবাহের সময়কাল আমাদেরকে বিবেচনা করতে হবে, অর্থাৎ কত সময়ের জন্য আমরা যে বন্ডটা ক্রয় করেছি, বন্ডটা কত বছরের জন্য, কত মেয়াদটা কত, আমরা যে শেয়ার ক্রয় করেছি সেই শেয়ারের মেয়াদ কত বছর, এটাকে বলা হচ্ছে সময়কাল। তাহলে আমাদের বন্ডের মূল্য নির্ণয় করতে গেলে নগদ প্রবাহের সময়কালটা বিবেচনা করতে হবে। আবার ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার বিবেচনা করতে হবে। আমরা তো জানি যে বিজনেস করতে গেলে অবশ্যই ঝুঁকি থাকে, সেই ঝুঁকির মাত্রা কতটুকু হবে এবং আমরা যেটা আশা করেছি সেই প্রত্যাশিত আয়ের হারটা কতটুকু হবে, বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলে ইংলিশে, সেটা কতটুকু হবে, এই সকল বিষয়গুলো বিবেচনা করতে হবে আমাদেরকে আমরা যখন বন্ডের মূল্য নির্ধারণ করব বা মূল্যায়ন করব। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আমরা কিভাবে মূল্যায়ন করব সেই সূত্রগুলো একটু দেখে নিব। বার্ষিক সুদের ক্ষেত্রে পরিশোধিত বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র একটু আগে আবার মনে করাই দিই। বন্ড পরিশোধের ভিত্তিতে বন্ড কয় ধরনের, কারো মনে আছে কিনা? পরিশোধের ভিত্তিতে বন্ড কয় ধরনের, কার মনে আছে বলো? কারো মনে নাই? হ্যাঁ, পরিশোধের ভিত্তিতে বন্ড দুই ধরনের, পরিশোধিত বন্ড, অপরিশোধিত বা চিরস্থায়ী বন্ড, তাই না? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তাহলে বন্ড হচ্ছে পরিশোধের ভিত্তিতে কয় ধরনের? দুই ধরনের, কি কি? পরিশোধিত বন্ড ও অপরিশোধিত বন্ড। তাহলে পরিশোধিত বন্ড হলে তার সূত্র একরকম, আর হচ্ছে চিরস্থায়ী বা অপরিশোধিত হলে তার সূত্র একরকম। তো এখানে আবার বার্ষিক সুদের ক্ষেত্রে পরিশোধিত বন্ডের মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভিবি লিখতে পারি, কোথাও B0 লেখে, ঠিক আছে, তোমাদের বইয়ে ভিবি লেখা। তো ভিবি হচ্ছে মানে কি? ভিতে ভ্যালু, বিতে বন্ড, ভ্যালু অফ দা বন্ড, ঠিক আছে, বন্ডের বর্তমান মূল্য সেটা বলা যেতে পারে। একটি বন্ডের অন্তর্নিহিত মূল্য, বন্ডের প্রকৃত মূল্য, বন্ডের বর্তমান মূল্য, আর ইংরেজিতে বলে হচ্ছে ভ্যালু অফ দা বন্ড, এই সবই একই কথা। তাহলে ভিবি দ্বারা আমরা বোঝাচ্ছি বন্ডের বর্তমান মূল্য বা প্রকৃত মূল্য বা অন্তর্নিহিত মূল্য বা আর কি, এই তো বন্ডের মূল্য, এগুলো দ্বারা বোঝাচ্ছি। তাহলে ভ্যালু অফ দা বন্ড কোথাও 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 B0 দ্বারা প্রকাশ করে, B0-তে হচ্ছে বর্তমান মূল্য বোঝায় আর বিতে হচ্ছে বন্ড বোঝায়, সেটাও কিন্তু প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা একটা প্রকাশ করলে হবে ভিবি ইকুয়াল ইন্টারেস্ট, আইতে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কেডি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি প্লাস এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। এখন দেখো আইতে হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ বা ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, কেডি হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন অন বন্ড বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কস্ট অফ ক্যাপিটাল হতে পারে, তারপর হচ্ছে ডিসকাউন্ট রেটও হতে পারে। কেডির নাম কিন্তু অনেকগুলো হয়, আমাদের কেডিটা একটু প্রবলেম হয়, তো সেজন্য আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো লিখে নিতে পারো বা রেকর্ডটা থাকছে সেটা দেখতে পারো পরে। কেডিতে আমরা কি কি বোঝাচ্ছি? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, লিখবে কেউ? তাহলে ধীরে ধীরে বলি, আর না হলে দ্রুত বলে যায়। কেডি ইকুয়াল, আবার বলছি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কস্ট অফ ক্যাপিটাল, ডিসকাউন্ট রেট, অনেক সময় আমাদের ইল্ড টু ম্যাচুরিটি হতে পারে। তাহলে কেডিতে বোঝায় বন্ডের প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, মূলধন ব্যয়, বাট্টার হার। এই কথাগুলো আমাদের প্রশ্নের মধ্যে যদি বলে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কেডির মান। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার তো আছেই লেখা, প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার লিখেছ? জি স্যার। মূলধন ব্যয়, বাট্টার হার,
এগুলা। এন তে হচ্ছে বন্ডের মেয়াদ, এমভি তে বোঝায় হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা বন্ডের পরিপক্ক মূল্য বা পরিশোধিত মূল্য বলতে পারি। স্যার হ্যাঁ, স্যার আমার একটা কোশ্চেন ছিল হুম, স্যার। বলো। স্যার মানে রেটে মানে কুপন রেট দেওয়া, সুদের বার্ষিক ভিত্তি প্রদান করে হয়, প্রয়োজনে হয় সুদের হার দেওয়া, মানে স্যার দুইটাই পার্সেন্টেজে দেওয়া, কিন্তু স্যার ওই দুইটা, হ্যাঁ স্যার, কিন্তু স্যার মানে যখন অঙ্ক আসে, আমি তোমার প্রশ্ন এমনি সলভ হয়ে যাবে। আচ্ছা স্যার। বুঝতে পারছি আমি তোমার প্রশ্নটা। তাহলে এমবি হচ্ছে বন্ডের পরিপক্ক মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু, ঠিক আছে? আর ভিবি হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বা প্রকৃত মূল্য বা তোমার হচ্ছে বন্ডের বন্ডের মূল্য, ভ্যালু অফ দ্য বন্ড, অন্তর্নিহিত মূল্য সেটা বলা যেতে পারে। তাহলে আশা করি এখন কি সূত্রটা আমরা পারবো? একজন বলো তো কি সূত্রটা? ভিপি বলবো। ইকুয়াল, বলো। ভিবি VB equal to I into 1 minus 1 divided by 1 plus KD to the power n divided by KD plus MV divided by 1 plus KD power n. আজকে মূল্যায়নে কিন্তু আমি এই সূত্রটা ধরবো। আরেকজন কে জানি বলতে চাইলা? মার্জিয়া স্যার। হ্যাঁ, মার্জিয়া বলতে চাইছো? জি স্যার। বলো। ভিবি ইজ ইকুয়াল টু অন ইন্টু অন মাইনাস অন অন, না তো, ইন্টারেস্ট আই। ও সরি স্যার, আই ইন্টু অন মাইনাস অন অন প্লাস কেবি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি, তারপর প্লাস এমবি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার তাহলে আমরা এই জাতীয় অঙ্কে চলে যাব। একটা কথা কিন্তু এখানে বলা ছিল, বার্ষিক বার্ষিক সুদের ক্ষেত্রে এই সূত্রটা, এবং জি, কিসের ক্ষেত্রে? পরিশোধিত। পরিশোধিত। তাহলে বলা হচ্ছে এলপি কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য ছিল 1000 টাকা এবং কুপন রেট বার্ষিক 10%। যদি সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 10% হয়, তাহলে বন্ডের মূল্য কত হবে? তাহলে খেয়াল করো, এখানে মেয়াদ দেওয়া আছে, এলপি কোম্পানির বন্ডের মেয়াদ দেওয়া আছে কয় বছর? 10 বছর। 10 বছর। এবং ইস্যু করেছে, মানে ইস্যু মানে কি, এই বন্ডটি বিক্রি করেছে, কিন্তু যার লিখিত মূল্য ছিল কত? 1000 টাকা। তাহলে লিখিত মূল্যকে আমরা ফেস ভ্যালু বলি, এফভি। এবং কুপন রেট মানে হচ্ছে সুদের হার। আমরা বলেছিলাম বন্ডের গায়ে লিখিত সুদের হারকে কুপন রেট বলে, মনে আছে? জি স্যার। তাহলে কুপন রেট বলতেই হচ্ছে সুদের হারকে বোঝায়। এখন সুদের হারকে বন্ডের ক্ষেত্রে কি বলবো আমরা? সুদের হার না বলে কুপন রেট বলবো। ক্লিয়ার? মার্জিয়ার এইটাই ছিল প্রশ্ন। এবার বলছে যদি সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়, তাহলে প্রশ্ন বলেই দিয়েছে সুদের হার বললে কি হবে? সুদের হার বলে না, ভুল হবে। কুপন রেট বা বন্ডের সুদের হারকেই কুপন রেট বলে, এটাই তো বলেই দিলাম সহজ সংজ্ঞা। তাহলে কুপন রেট বলতে হবে। সুদের হার বললে আবার কিন্তু এখানে যে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার হয়ে যায়। আচ্ছা, এরপর বলছে যদি সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়, প্রশ্নে বলে দিয়েছে বার্ষিক ভিত্তিতে, এই কথাটা না বললেও বুঝতে হবে বার্ষিক ভিত্তিতে। এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 10%। প্রয়োজনীয় আয়ের হার বলেছিলাম, প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, যেটাকে কেডি বলে, কস্ট অফ ডেপ্ট, ঠিক আছে, বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটাও বলে। তাহলে বন্ডের মূল্য কত হবে, এটা চেয়েছে আমাদের কাছে। এখন লিখিত মূল্য ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। সুদের পরিমাণ কত হবে? সুদ সবসময় কাটতে হয় লিখিত মূল্যের উপর বা ফেস ভ্যালুর উপর। তাহলে কুপন রেট 100 টাকা হবে। হ্যাঁ, কুপন রেটটা হচ্ছে কত? 10%। তার মানে আমরা বলছি কুপন রেটও যা, সুদের পরিমাণ, সুদের হারও তাই, তাই না? তাহলে সুদের পরিমাণ হবে আই সমান 1000 ইন্টু 10%, তার মানে 100 টাকা। মেয়াদ কয় স্যার বছর? একটা কথা বলি, হ্যাঁ, বলো। স্যার এখানে যদি ওইটাকে যদি সুদের হার না বলি, কুপন হ্যাঁ, রেটকে, তো এখানে সুদের পরিমাণ লিখেছি, এখানেও কুপন রেটের পরিমাণ লিখবো। হ্যাঁ, লিখতে পারবা। কুপন পরিমাণ, কুপন সুদের পরিমাণ লিখতে হবে। হ্যাঁ, কুপন সুদের পরিমাণ, অথবা সুদের পরিমাণ লিখলেও কোনো সমস্যা নাই।
তোমাকে শুধু মাথায় রাখতে হবে কুপন রেট মানে হচ্ছে বন্ডের সুদের হার, এতটুকু জানলেই হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা তো এটাই বলছি যে কুপন রেটও যা সুদের হারও তা বন্ডের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি না সুদের পরিমাণ। আবার তুমি যদি চাও যে তুমি তো বলছোই যে আমি স্যার এটা লিখবো না, আমি লিখবো কুপন রেট, কিন্তু এখানে তো অ্যামাউন্ট টাকা, এই জন্য রেট বলা যাবে না, রেট তো হচ্ছে হার পার্সেন্ট। তখন তোমাকে লিখতে হবে কুপন সুদের পরিমাণ, তো মানে ডাবল লিখতে হবে। ঠিক আছে, 100 টাকা। এন হচ্ছে 10 বছর, তাই না? প্রয়োজনীয় আয়ের হার কত? কেডি সমান 10%, তাই তো? জি স্যার। 10% হচ্ছে বা 0.10। আর ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য কি প্রশ্নে দেওয়া আছে যে 10 বছর পরে কত টাকায় পরিশোধিত হবে? সেটা যদি দেওয়া না থাকে তাহলে লিখিত মূল্যটাই হবে ম্যাচুরিটি ভ্যালু। অর্থাৎ প্রশ্নের মধ্যে অনেক সময় বলা থাকতে পারে 10 বছর পরে এই বন্ডটি 1100 টাকায় পরিশোধিত হবে, তো সেক্ষেত্রে বন্ডের পরিপক্ক মূল্য হবে 1100 টাকা। কিন্তু প্রশ্নের মধ্যে যদি এরকম পরিশোধিত মূল্য বলা না থাকে তাহলে বুঝতে হবে লিখিত মূল্যটাই হবে পরিশোধিত মূল্য বা পরিপক্ক মূল্য, ম্যাচুরিটি ভ্যালু। তাহলে যেহেতু এই প্রশ্নে আমাদের পরিশোধিত বা পরিপক্ক মূল্য দেওয়া নাই, সুতরাং লিখিত মূল্য 1000 টাকা ছিল, সেটাই হবে আমাদের এখানে বন্ডের পরিপক্ক মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু সমান 1000 টাকা। আমি একটু তোমাদেরকে নোটিশ করতে চাই, সেটা হচ্ছে বইগুলাতে দেখবা লিখিত মূল্য লেখা থাকে না, দেওয়া আছে এর মধ্যে। সরাসরি তারা পরিপক্ক মূল্য লিখে দেয়, অথবা পরিপক্ক মূল্য লেখা নাই, ফেস ভ্যালুটাকে পরিপক্ক মূল্য হিসেবে ধরে কিন্তু লেখে না। আমি কিন্তু তোমাদেরকে বলবো যেভাবে আমি লিখেছি সেভাবে লিখতে হবে, লিখিত মূল্যও লিখতে হবে, বন্ডের পরিপক্ক মূল্যও লিখতে হবে। প্রশ্নের মধ্যে যদি আবার বলছি, প্রশ্নের মধ্যে যদি পরিপক্ক মূল্য বা পরিশোধিত মূল্য দেওয়া থাকে তাহলে সেটাই লিখবো, আর যদি ওইটা কিছু বলা না থাকে তাহলে লিখিত মূল্যটাই হবে বন্ডের পরিপক্ক মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমাদের প্রশ্নে বলেছে বন্ডের মূল্য কত হবে, তাহলে বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের মূল্য সেম কথা, ভিবি ইকুয়াল ওয়াট চিহ্ন, অর্থাৎ আমরা এটা নির্ণয় করব। তো আমরা একটু আগে দেখলাম যে বন্ডের মূল্যের সূত্র হচ্ছে কি, ভিবি ইকুয়াল ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। এখন আমরা শুধু মান বসাবো। আয়ের মান আমরা বের করেছি 100 টাকা, এটা 1 হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 যোগ 0, কেডির মান হচ্ছে 0.10 বসাইলাম, এন এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই কেডি হচ্ছে 0.10 প্লাস এমবি হচ্ছে 1000 ডিভাইড বাই 1 যোগ 0.10 পাওয়ার 10। ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে, দেখো এখানে 1000 টাকায় এসেছে, কিভাবে হয়তো মিলে গেছে, 1000 টাকায় চলে এসেছে উত্তর। ঠিক আছে, তাহলে এই বন্ডের বর্তমান মূল্য কত টাকা? 1000 টাকা। বুঝছো কি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? স্যার এইখানে ক্যালকুলেটটা কিভাবে করব একবারে? একবারই করবা না, আমি যেভাবে ভেঙে ভেঙে করেছি এভাবে করবা। প্রথমে 100 লিখলা, পরে এই অংশটুকু একসাথে করবা, সেটা হচ্ছে আগে তুমি এই যে মাইনাসের অংশটুকু আগে করতে পারো, অথবা একবারই করা যায় 1 মাইনাস 1 বাই 1 প্লাস স্যার 0.10 পুরা পাওয়ার। ম্যাথটা যদি একবারে করি আর যদি ধাপে ধাপে করি তাহলে স্যার দুটো অ্যান্সার দুই রকম আসে। হ্যাঁ, দুটো অ্যান্সার আসলেও তোমার দেখবা যে 1000 টাকা দশমিক সামথিং আসবে, অথবা 1001 2 এরকম আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে এভাবে এই অঙ্কটা ভেঙে ভেঙে করাই ভালো। আমি তো আরো ভেঙে করা উচিত ছিল, একবারই মানে শর্টে করে দিয়েছি একটা স্লাইডে দেখানোর জন্য। যদি তারপরেও কারো ক্যালকুলেশন সমস্যা হয় সে আমাকে নক করবে। ঠিক আছে, জি স্যার। ওকে। নেক্সট আমরা চলে যাব আরেকটা অঙ্কে। দেখো অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে পরিশোধিত বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র একটু খেয়াল করো। শুধু অর্ধবার্ষিক বললেই যে আমরা এই সূত্রটা করব তা না, অর্ধবার্ষিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, তারপর হচ্ছে তোমার আর কি হতে পারে জানি আমাদের, দ্বিমাসিক হতে পারে, ষান্মাসিক হতে পারে, সকল ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা ইউজ করতে হবে। তো আপাতত এটাই দেখি, অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে পরিশোধিত বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র। আচ্ছা, সে সূত্রটা হচ্ছে এখানে আমরা আলাদা করে দেখাই নাই। 2 নম্বর অঙ্ক দেখি। একই অঙ্ক দেখো, এলপি কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য 1000 টাকা এবং
কুপন রেট 10%। যদি সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়, সুদ এটা হচ্ছে পার্থক্য, সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12% হয়, এখানে একটু চেঞ্জ করে দিয়েছি, প্রয়োজনীয় আয়ের হার কত 12%, তাহলে বন্ডের মূল্য কত হবে? তাহলে দেখো লিখিত মূল্য দেওয়া ছিল কত 1000 টাকা, সুদের পরিমাণ হবে 1000 এর 10% 100 টাকা, মেয়াদ হচ্ছে 10 বছর, বন্ডের প্রয়োজনীয় আয়ের হার কেডি হচ্ছে 12 বা 12% বা 0.12, বন্ডের পরিপক্ক মূল্য এমবি সমান 1000 টাকা, বন্ডের বর্তমান মূল্য ভিবি ইকুয়াল ওয়াট। একটু খেয়াল করো, বই তোমাদের যে বই আছে সেখানে যেহেতু অর্ধবার্ষিক বলেছে, তাহলে এখানে একটা ইনফরমেশন মানে আমরা লিখি নাই, এম এর মান কত হবে বলো তো? এম এর মান 2 হবে। 2 হবে, তাহলে আমাদের এখানে একটু লিখতে হবে, লিখে নিবা অঙ্ক যখন করবা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা m সমান 2, ঠিক আছে? কি বলেছে, কি লিখতে হবে? চক্রবৃদ্ধি সংখ্যা m সমান 2 লিখে দিতে হবে। এটা লিখতে হবে। এখন যদি ত্রৈমাসিক হতো তাহলে স্যার 4 হতো। চক্রবৃদ্ধির সংখ্যা m সমান 4 লিখতাম, তাই তো? এই তো বুঝো। এখন তাহলে m এর মান সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে? কিন্তু তোমাদের বইগুলাতে কি দেওয়া আছে, অর্ধবার্ষিক যেহেতু বলা আছে, সরাসরি আই বাই 2 দেওয়া আছে, সূত্র দেখবা এম লেখা নাই, না লিখে তারা সরাসরি আই বাই 2 লিখেছে, কে ডি বাই 2 লিখেছে, এন ইন্টু 2 লিখেছে। তো আমি বলবো যে ওরকম না করে আমরা যেন এই সূত্রটা ব্যবহার করি, তাহলে হবে কি, আমাদের ত্রৈমাসিক হোক, ষান্মাসিক হোক, দ্বিমাসিক হোক, তোমার হচ্ছে অর্ধবার্ষিক হোক, সবই আমরা একটা সূত্রে আনতে পারবো, ঠিক আছে? এই জন্য আমি এটা দিয়েছি। তাহলে ইন্টারেস্ট বাই এম আমাদের যদি অর্ধবার্ষিক হয় বা ত্রৈমাসিক হয়, সূত্র তো একটাই, ভিবি ইকুয়াল ইন্টারেস্ট বাই এম ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি বাই এম ইন্টু এন এম ডিভাইডেড বাই কেডি বাই এম প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি বাই এম ইন্টু এন এম, মনে থাকবে না? পাওয়ার এন এম বলছি, পাওয়ার জি এন স্যার। এম। এখন মান বসাবো, মান বসায় ঠিক ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবা, তাহলে উত্তর চলে আসবে। প্রথমে দেখো আমি কিন্তু ভেঙে করেছি, 100কে 2 দিয়ে ভাগ করলাম 50, তারপরে এই যে 0.12 কে ভাগ করেছি 2 দ্বারা, তাহলে 0.06, আর 10 গুণ 2 তাহলে 20, এরপরে হচ্ছে 1000 ভাগ একই রকম 0.1 যোগ 0.06 হয়েছে 20 হয়েছে। তারপর আমরা আবার আরেকটু ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলে এই যেটা আসছে, সর্বশেষ 885.30 টাকা, তাই না? এটা হচ্ছে বন্ডের প্রকৃত মূল্য। এবার একটু সিদ্ধান্ত দাও তো দেখি, ধরো একটি বন্ডের বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে 500 টাকায়, ঠিক আছে? এই যে বন্ডটা এলপি কোম্পানির যে বন্ডটা আমরা অঙ্কটা করলাম, এই বন্ডটি বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে 500 টাকায়, তাহলে এই বন্ডটি কেনা উচিত হবে কিনা? স্যার উচিত হবে। একজন বলেছে উচিত হবে, বাকিরা বলো। বলো, দ্রুত বলো। স্যার বুঝিনি আপনার কথাটা। আমি বলেছি যদি তোমাকে সিদ্ধান্ত দিতে বলে, এই বন্ডটি বর্তমানে বাজার মূল্য অথবা বাজারে বিক্রি হচ্ছে 500 টাকায়, তাহলে এই বন্ডটি ক্রয় করা উচিত হবে কিনা, মানে প্রশ্নটা যদি এরকম হয়, এই যে এইখানে বন্ডের মূল্য কত হবে, এবার তোমাকে আবার বললো যে বন্ডটি বাজারে 500 টাকায় বিক্রি হলে এই বন্ডটি ক্রয় করা উচিত হবে কিনা, বলো উচিত হবে নাকি হবে না, কোনটা? স্যার উচিত হবে। উচিত হবে, কারণ কি দেখো, যে বন্ডের বাজার মূল্য মানে যে বন্ডের মূল্য হচ্ছে কত, প্রকৃত মূল্য 8,885 টাকা, সেটা 885 টাকার জিনিস যদি তুমি 500 টাকায় পাও, তাহলে এটা ভালো নাকি বেশি হলে ভালো, বেশিতে পাইলে ভালো, কোনটা? স্যার কমে বেশিতে পেলে ভালো। কমে পাইলে ভালো না? জি স্যার। আচ্ছা, একটা ক্যালকুলেটর বাজারে বিক্রি হচ্ছে 1000 টাকায়, কিন্তু এটার প্রকৃত দাম 1500 টাকা, তো তুমি কি কত টাকায় কেনা ভালো আমার জন্য? 1000 টাকা। 1000 টাকায়। এটা চিন্তা করলেই হবে যে একটা বন্ডের বাজার মূল্য হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে 500 টাকায়, কিন্তু এটার প্রকৃত মূল্য 885 টাকা, তাহলে আমি যদি 500 টাকায় কিনি, বাকিটা আমার লাভ হবে না? বুঝছো? আবার যদি এটা বলি
যে বন্ডের মূল্য যদি 1000 টাকা হয় তাহলে এই বন্ডটি ক্রয় করা উচিত? না স্যার। বাজার মূল্য যদি 1000 হয়, কারণ দেখো বন্ডের প্রকৃত মূল্য তো 885 টাকা, তাহলে তুমি স্যার তখন কিনবো না। হ্যাঁ, কেনা উচিত হবে না। 885 টাকার জিনিসকে 1000 টাকায় কেনা ঠিক হবে? না না স্যার। ঠিক হবে না, আমি লস দিয়ে কেন কিনবো, আমি ফিনান্সিয়াল স্টুডেন্ট না। এই তো বুঝতে পারছো তাহলে। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা চলে যাব। এখন কি কে বোঝে নাই? বাকিরা তো কিছু বলে না, তাহলে মানে ওরা বোঝে নাই। বুঝেছি স্যার। ঠিক আছে, ওই মৌনতাই সম্মতির লক্ষণ, তাই তো? সবাই বুঝেছে। চিরস্থায়ী বন্ডের মূল্যায়ন। চিরস্থায়ী বন্ডের মূল্যায়ন, চিরস্থায়ী বন্ডের আর একটা নাম চিরস্থায়ী মানে আজীবন। ওই যে হয় না আজীবন কথা দিয়ে ফেলো। স্যার আজীবনের জন্য আমি বন্ড কিনা, হ্যাঁ, আজীবনের জন্য বন্ড কিনবা। কি যদি ক্ষতি হয়ে যায় তখন কি করবো? না, ক্ষতি হয় না। এখানে একটা মজার বিষয় হলো, এই বন্ডটা তুমি যদি ক্রয় করো চিরস্থায়ী বন্ড, সেটার আজীবনের জন্য হয়ে গেল, মানে এটার আসল মূল্য আর কখনো তোমাকে ফেরত দিবে না। অর্থাৎ ধরো তুমি 1000 টাকায় ক্রয় করেছো, ওই 1000 টাকা তোমাকে আর ফেরত দিবে না, কিন্তু কোম্পানি যতদিন থাকবে ততদিন তুমি সুদ পেতে থাকবা। ওই যে নির্দিষ্ট হারে সুদ আছে, সেই সুদের হার, যে সুদের হার বলে দিবে বা কুপন রেট বলে দিবে, সেই সুদ তুমি পেতে থাকবে। এখন কোম্পানি যদি হারাই যায়, কোম্পানি যদি বিলোপ সাধন হয়ে যায়, সেক্ষেত্রে তোমার লস বহন করতে হবে, এটা কিছু করার নেই। ঠিক আছে, কারণ ঝুঁকি তো থাকতে হবে, ঝুঁকি ছাড়া তো বিজনেস হবে না। আচ্ছা, তাহলে এটা বলছে কি চিরস্থায়ী বন্ড বলতে এমন এক ধরনের বন্ডকে বোঝায় যার নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ থাকে না। এ ধরনের বন্ডের ক্ষেত্রে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান প্রতি বছর সুদ প্রদান করে থাকে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তাহলে এই চিরস্থায়ী বন্ডের সূত্রটা হবে খুবই কঠিন, তাই না? ভিবি ইকুয়াল ইন্টারেস্ট বাই কেডি, এতটুকুই। তাহলে ভিবি হচ্ছে চিরস্থায়ী বন্ডের মূল্য, মানে চিরস্থায়ী বন্ড, এই জন্য চিরস্থায়ী বন্ডের মূল্য বলেছে আমরা, কিন্তু ভিবি সমান বন্ডের মূল্য বলতে পারি। আই হচ্ছে সুদের পরিমাণ, কেডি হচ্ছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার। এখন অঙ্ক দেখো। আলফা কোম্পানি প্রতিটি 1000 টাকা মূল্যের 12% কুপন রেটে চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার 15%। চিরস্থায়ী বন্ডের মূল্য কত হবে? তাহলে বার্ষিক সুদের পরিমাণ সরাসরি আমরা বের করে ফেলেছি, অথবা আমরা এখানে লিখতে পারতাম ফেস ভ্যালু 1000 টাকা, এটা না লিখলেও চলে যেহেতু আমাদের লাগছে না। তো বার্ষিক সুদের পরিমাণ আই সমান কত? 1000 ইন্টু 12%, যেহেতু 1000 লিখিত মূল্য, 12% কুপন রেট, তাহলে সুদ হবে হচ্ছে কত? 120 টাকা। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে 15% বা 0.15। আর চিরস্থায়ী বন্ডের মূল্য ভিবি সমান ওয়াট। তাহলে সূত্র দেখলাম ভিবি ইকুয়াল ইন্টারেস্ট বাই কেডি। আয়ের মান হচ্ছে 120, কেডি হচ্ছে 0.15, ভাগ করলে 800 টাকা আসছে। ঠিক আছে, পারা যাবে? জি স্যার, পারবো। ওকে, এরপর আমরা চলে যাব জিরো কুপন বন্ডের মূল্যায়ন। জিরো কুপন বন্ড কাকে বলে আমি বোঝাইছিলাম, আবার বোঝাই। যে বন্ডের ক্ষেত্রে কোনো সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। এ ধরনের বন্ড বাট্টায় বিক্রি করা হয় এবং মেয়াদ পূর্তিতে বন্ড হোল্ডারকে বন্ডের লিখিত মূল্য পরিশোধ করা হয়। মানে হচ্ছে কি, যে বন্ডের ক্ষেত্রে কোনো ধরনের সুদ প্রদান করা হয় না, অর্থাৎ কোম্পানি বিনিয়োগকারীদেরকে সুদ দেয় না, তাকে জিরো কুপন বন্ড বলে। অর্থাৎ কুপন থাকে না, সুদ থাকে না। এখন এটা লাভ হচ্ছে কি, যে ধরো এটার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, বিক্রয় করার সময় বিক্রি করেছে 800 টাকায়। তো 800 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি, কিন্তু যখন কোম্পানি আমার কাছ থেকে ফেরত নিবে তখন আমাকে 1000 টাকাই দিবে, তাহলে আমার 200 টাকা লাভ হবে। এটাই হচ্ছে জিরো কুপন বন্ডের মানে হচ্ছে তোমার লাভ বা মুনাফা। এখন জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে কি, ভিবি ইকুয়াল এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। এখানে এমভি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদ বন্ডের পরিশোধিত মূল্য বা মেয়াদ পূর্তি মূল্য, একই কথা। কেডি হচ্ছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার, এন হচ্ছে মেয়াদকাল। ঠিক আছে, মনে থাকবে সূত্রটা? কয়েকবার পড়লে মনে থাকবে। নেক্সট আমরা তাহলে অঙ্কে চলে যাব। বলছে এবিসি কোম্পানি প্রতিটি 2000 টাকা মূল্যের 7 বছর মেয়াদী জিরো কুপন বন্ড ইস্যু করলো। প্রয়োজনীয় আয়ের হার 10%। জিরো কুপন বন্ডের মূল্য কত হবে? তাহলে বন্ডের মেয়াদ পূর্তি মূল্য কত প্রশ্ন বলে দিয়েছে। 2000 টাকা মূল্যের 7 বছর মেয়াদী জিরো কুপন বন্ড ইস্যু করলো।
এখানে আমাদের এই 2000 টাকা বুঝতে হবে যে 7 বছর পরে আমি ফেরত পাবো কত, 2000 টাকা। কিভাবে আমি আবার বলি। তো আগে প্রথম অঙ্কটা আমি বোঝাইছিলাম যে এখানে এই অঙ্কটাতে আমাদের ফেস ভ্যালু হচ্ছে কত, 2000 টাকা, আর এন হচ্ছে 7, প্রয়োজনীয় আয়ের হার 10%। তাহলে মেয়াদ পূর্তি মূল্য তো প্রশ্নে দেওয়া নাই, মেয়াদ পূর্তি মূল্য দেওয়া না থাকলে ফেস ভ্যালুটাই হয় হচ্ছে কি মেয়াদ পূর্তি মূল্য, মনে আছে একটু আগে বললাম। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এখানে মেয়াদ পূর্তি মূল্য সরাসরি আমরা লিখে দিয়েছি 2000 টাকা। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার কেডি হচ্ছে 0.10, এন হচ্ছে 7 বছর, বন্ডের জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করব ভিবি। তাহলে ভিবি ইকুয়াল হচ্ছে এমবি ডিভাইড 1 প্লাস কেডি পাওয়ার এন। তাহলে এমবি হচ্ছে 2001, কেডি হচ্ছে 0.10, এন এর মান 7। তাহলে আসছে আমাদের 1026.316 টাকা। পারা যাবে না? বেশি কঠিন? জি স্যার পারবো। জি স্যার পারবো। আচ্ছা, অঙ্ক শেষ। আর আজকে এতটুকু পড়ালে শেষ হয়ে যাবে, তারপর আমরা মূল্যায়নে যাব। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অঙ্কগুলা নিয়ে? নো স্যার। ওকে, তাহলে আমরা বন্ড হতে প্রাপ্তি, প্রাপ্তি মানে আয়, ঠিক আছে, আর ইল্ড মানে হচ্ছে কিন্তু আমাদের ফিনান্সের ভাষায় আয়, আর অ্যাকাউন্টিং এর ভাষায় উৎপাদন। তাহলে বন্ড হতে প্রাপ্তি বা ইল্ড ফ্রম বন্ড বা ইল্ড টু বন্ড একই কথা। তাহলে কোনো বন্ড বর্তমান বাজার মূল্যে ক্রয় করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখলে তা হতে প্রত্যাশিত আয়ের হারকে বন্ড হতে প্রাপ্তি বলে। ধরো তুমি একটি বন্ড ক্রয় করেছো, ক্রয় করে এটা সুদের হার হচ্ছে 10%, তাহলে এটার মেয়াদ আছে 3 বছর। তাহলে 3 বছরের পর্যন্ত যদি তোমার কাছে থাকে, তাহলে 3 বছর পর্যন্ত তুমি কি সুদ পাবা, তাই না? হ্যাঁ, 3 বছর পর্যন্ত তুমি কি পাবা, সুদ পাবা। তাহলে সেই সুদ তোমার জন্য একটা আয় বা প্রাপ্তি। আবার 3 বছর শেষে এই বন্ডটা যদি তুমি বিক্রি করে দাও, সেই বিক্রি করেও কিন্তু তুমি আরো বেশি টাকা পেতে পারো। তাহলে বন্ড থেকে কিন্তু দুই ধরনের প্রাপ্তি আসে। একটা হচ্ছে আমার ওই যে সুদ থেকে সুদ যেটা পাই সেটা, আর একটা হচ্ছে বিক্রি করে যে অর্থ পাই। অর্থাৎ আমি ক্রয় করেছিলাম 800 টাকায়, বিক্রি করেছি 1000 টাকায়, তাহলে 200 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য থেকে বেশি আয়। এই আয়টাকে বলা হয় ক্যাপিটাল গেইন। বুঝেছো? ক্যাপিটাল গেইন কাকে বলে? ক্যাপিটাল গেইন হচ্ছে ক্রয় এবং বিক্রয় মূল্যের পার্থক্য থেকে যে আয় হয় তাকে বলা হয় ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ। আর সুদ থেকে যেটা পাই সেটাকে আমাদের ইল্ড বলে। আচ্ছা, এবার হচ্ছে বন্ড হতে প্রাপ্তি তিন ধরনের, তিনটি পদ্ধতি পরিমাপ করার পদ্ধতি হচ্ছে তিনটি। বন্ড হতে যে প্রাপ্তি, একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার, ইংলিশে বলে ইল্ড টু ম্যাচুরিটি, টু হবে এখানে ইল্ড টু ম্যাচুরিটি ওয়াইটিএম। তলব সময় পর্যন্ত আয়ের হার বা ইল্ড টু কল, আর একটা হচ্ছে চলতি ইল্ড। তো আমি একটু মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার কি সেটা বোঝাই। সেটা হচ্ছে ধরো তুমি একটা বন্ড ক্রয় করেছো, বন্ড ক্রয় করে এটার মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর শেষে তুমি কত পার্সেন্ট আয় করবা, সুদ পাবা, ক্রয় বিক্রয় করে যে পার্থক্যটা হবে সেটা পাবা। সব মিলিয়ে তোমার আয়ের হার কতটুকু হবে সেইটা নির্ণয় করার পদ্ধতিটিকে বলা হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার। অর্থাৎ একটি বন্ড নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রেখে তা থেকে যে উপার্জন হয় তাকে ইল্ড টু ম্যাচুরিটি বলে। ঠিক আছে, বুঝেছো? জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে তলব সময় পর্যন্ত আয়ের হার। এটা আমি কিন্তু বুঝাইছিলাম, আবার একটু মনে করাই দিই। ইল্ড টু কল বলে, অর্থাৎ একটা কোম্পানি বন্ড ধরো ছেড়েছিল 10 বছরের জন্য, কিন্তু 4 বছর শেষে তারা বলল যে আপনারা আমাদের বন্ডটাকে ফেরত দেন। এই যে ফেরত চাওয়া, এটাকে বলা হচ্ছে তলব করা। এখন এই যে 4 বছরের মধ্যে তুমি যে আয়টা হবে সেটাকে বলা হচ্ছে তলব সময় পর্যন্ত আয়ের হার। ঠিক আছে, কেন তলব করবে সেটা বলেছিলাম। সুদের হার হ্রাস বা বৃদ্ধির কারণে কোম্পানিগুলা কি করতে পারে, তাদের বন্ডটা ফেরত চাইতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল এই নিয়ে ওই সপ্তাহে। ও, তোমার সে প্রশ্ন আমি ভুলেও গেছি অসুস্থতার জন্য, আর দেখতেও পারি নাই। তুমি ওইটা আবার আমাকে এসএমএস করে পাঠাবা, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, চলতি ইল্ড, কারেন্ট ইল্ড হচ্ছে এই যে বন্ড থেকে আমরা প্রতি বছরে যে সুদ পাবো বা প্রতি মাসে যে সুদ পাবো সেটাকে বলা হচ্ছে কারেন্ট ইল্ড। এখন সেটা যখন আমরা
তোমার হচ্ছে শতকরা হারে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে কারেন্ট ইল্ড। তাহলে প্রতি বছরে বা প্রতি মাসে যে সুদ পাবো সেই সুদের হারকেই আমাদের বলা হচ্ছে চলতি ইল্ড। ঠিক আছে, এখন এগুলার অঙ্ক আমরা আগামী দিন দেখাবো। তিনটারই অঙ্ক আছে, 1 2 3 তিনটা অঙ্ক আছে, আমরা সবগুলো আগামী ক্লাসে দেখাবো। এছাড়া কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। নো স্যার। তো সবাই বাসতে পেরেছি নাকি? জি স্যার। এটা হচ্ছে আমাদের মূল্যায়ন। তার আগে একটু বাড়ির কাজটা তোমরা স্ক্রিনশট দিয়ে দাও। স্যার 20টি সংক্ষিপ্ত কোশ্চেন কি আজকেও লিখতে হবে? হ্যাঁ, আজকেও লিখতে হবে। আর এই যে 511 এর কর্মপত্র 2 এর 1 থেকে 5 নম্বর অঙ্ক করবে। জি স্যার। 1 আর 5 না কিন্তু, 1 2 3 4 5। 1 থেকে 5। হ্যাঁ। জানি স্যার, আমরা এতটা অশিক্ষিত না। ঠিক আছে, মূল্যায়নটা নিব, তার আগে একটু আমি দিয়ে দিই, লিংকটা দিয়ে দিই। প্রেজেন্ট লিংক দিয়েছি, সবাই পাইছো কিনা? পেয়েছো সবাই? হ্যাঁ, জি স্যার স্যার সাবমিট সাবমিট করে করেছি। দিছি। জি স্যার করেছি। ওকে, একটু দিছি না? তোর বাসায় এখন নেট প্রবলেম নাই কে? আমার বাসায় এখন নেট প্রবলেম নাই, এর জন্য নেট প্রবলেম নাই। কেন তোদের বাসায় কি টাওয়ারটা তোদের বাসার সামনে নিচে? কেন হ্যাঁ। তোমার বাসায় কি নেট প্রবলেম? স্যার না না, স্যার, আগে হচ্ছে প্রচন্ড পরিমাণে নেট প্রবলেম করতো, যার জন্য হচ্ছে ক্লাসে কথা বলতে গেলে মানে গান বাজতো আর আপনি বলতেন যে কথা বুঝতে পারতেছি না, বাট এখন এই প্রবলেমটা আর হচ্ছে না। কেন? এর লেগে তুই বেশি ফটফট ফটফট করার এই যে এইচডব্লিউ জমা দাও। তো এটা ভুলের কি আছে? আর স্যারেরে পাম দাও, এগুলা উচিত না। স্যার আমি আপনাকে পাম দেই? না, আমাদের আমাদের মতো নিষ্পাপ বাচ্চারা যারা এইচডব্লিউ করে না তাদের অবস্থা টাইট। তুই কালকে থেকে এইচডব্লিউ করবি না। তো স্যারকে বইলা দেয় আমি আর করবো না, স্যারের জন্য না বকা লাগায় করবো না, আমার তো কোনো অসুবিধা নাই, আমার আরো ভালো হইলো, করুন না আজকে। আমরা বকা খাই, তোর ফ্রেন্ড হয়ে তোর লজ্জা লাগে না? আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমার কাজটা করেছি, আমরা চলে যাব মূল্যায়নে। স্যার আমি প্রথমটা বলবো, জিরো কুপন বন্ড কি? প্রথমটা কি জিরো কুপন বন্ড কি সেটা আছে? জি স্যার। ঠিক আছে, বলো। যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারক যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড বলে। আচ্ছা ঠিক আছে, তারপরে কে বলবে? আই বন্ড। আমি বলবো। বলো। স্যার যে মানে যে সুদের ক্ষেত্রে কোম্পানির আয়ের উপর আমাদের বন্ডের সুদটা নির্ভর করে তাকে হচ্ছে আই বন্ড বলে। বাহ, অনেক দিনের পড়া মনে আছে তো, গুড। তারপরে হচ্ছে পরিশোধিত বন্ডের মূল্য নির্ণয়ের সূত্রটি কে বলবে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার ভিবি ইজ ইকুয়াল টু I into 1 minus 1 divided by 1 plus KD to the power n divided by KD plus MV divided by 1 plus KD to the power n. আচ্ছা, বাহ, ভালোই তো। তারপরে শর্মিলা বলবে। শর্মিলা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমি তো মাত্র জয়েন করলাম। ওই তুমি তো অনেক আগে জয়েন করছো, আমি দেখছি তো। নো স্যার, আমি মাত্র জয়েন করেছি। এর আগে জয়েন করেছিলাম, ক্লাসে কেটে গিয়েছিল, এখন আবার জয়েন করেছি। আচ্ছা, তুমি কি লিংক পাইছো? নো স্যার। তাও পাইও নাই, আবার দিচ্ছি, যারা পাই নাই তাদের জন্য। আচ্ছা মিম, জয়া আক্তার মিম শুনতে পাচ্ছ?
লামিয়া, জি স্যার। চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয়ের সূত্রটি বলো। স্যার আমি এটা পারি না, আমি অসুস্থ তো পড়তে পারি নাই। এটার উত্তরই এটা? না স্যার, আপনাকে বললাম এটা, আমি ও, এটা পারি না। আচ্ছা, আমি এটা পারি না, এটা উত্তর বুঝছি। ফাইরুজ শুনতে পাচ্ছ? স্যার ফাইরুজ বলো, চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয়ের সূত্রটি বলো। বি বি সমান সমান আই ডিভাইডেড বাই কেডি। ডিভাইডেড বাই কেডি। তারপরে তাসফিয়া, তাসফিয়া তাবাসসুম প্রীতি শুনতে পাচ্ছ? জি স্যার। বলো, কোনো বন্ড হতে কোনো বন্ড বর্তমান বাজারের মূল্য ক্রয় করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখলে তা হতে প্রত্যাশিত আয়ের হারকে বন্ড হতে প্রাপ্তি বলা হয়। বাহ, সুন্দর। তারপরে কে আছে? কিকিউ, কিকিউ শুনতে পাচ্ছ? কিকিউ তো উত্তর দেয় ভালোই, কথা বলে না কেন এখন? সাবা তো শুনতে পাচ্ছ কিনা? সাবা, কানা সমুখ নাই। ও বুঝছি। তাহলে বাকি নাই কেউ? লামিয়া, না স্যার। লামিয়া জি স্যার। কোনটা পারবা? এখান থেকে একটা বলতে হবে, যেটা খুশি। স্যার একটু দেখতে হবে। কেন, তুমি ক্লাস করো নাই? স্যার করছি তো। তাহলে জিরো কুপন বন্ড কি, সেটাও পারবা না? হ্যাঁ স্যার, এটা পারবো। বলো। যে বন্ডের ক্ষেত্রে কোনো সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। এই তো পারছো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই পারছো, কিন্তু কয়েকজন কথা বলে নাই শুধু। এটা আর হোমওয়ার্ক দিবে সবাই, এখন থেকে চেক করব ভালোভাবে। স্যার ঠিক আছে। আচ্ছা, অন্য আমাদের সেকেন্ড পার্টের কি অবস্থা? সেকেন্ড পার্ট কি রিভিশন চলে নাকি সেকেন্ড ইয়ারের জন্য? চলছে। সেকেন্ড ইয়ারেরটাও শেষ স্যার। সেকেন্ড ইয়ারেরটাও শেষ মানে সব সব চ্যাপ্টার না শেষ? স্যার, হ্যাঁ স্যার, আমাদের একটা সেকেন্ড চ্যাপ্টার ইয়ার শেষ। কি? সেকেন্ড ইয়ারের একটা চ্যাপ্টার শেষ, তাই তো? জি স্যার। ঠিক আছে, আমরা ওই চ্যাপ্টার শেষ করি আগে, তারপরে দেখি কি করা যায়। এখন রিভিশন নেয়, মানে রিভিশন ক্লাস নিতেছে। ম্যাম আচ্ছা, এখন সৃজনশীল কোশ্চেন সলভ করা স্যার, স্যার দুই আমাদের মিনিট স্যার। এক্সাম কবে স্যার, হবে? আমার একটা কথা মাথায় কাজ এটা করতেছে না। ফিনান্স মিসের ক্লাস শেষ, হ্যাঁ, ম্যানেজমেন্টের হচ্ছে সিলেবাস শেষ, বাট ম্যাটার অফ দ্যাট আমি কিছু পারি না। কেন স্যার? কি পারো না? কিছুই তো পারি না। ফিনান্স পারো না? যেমন ঘোড়ার ডিমও পারি না স্যার। ফেল করবো এবার পরীক্ষা, জানেন স্যার আমার যে কি দুর্দশা অবস্থা। স্যার আমাদের পড়ালেখা করো। পরীক্ষাটা কবে হবে? পরীক্ষা কবে হবে সঠিকভাবে আমি বলতে পারছি না। আমাকে যখন স্যার, হওয়ার আমাকে তখন হবে। স্যার, ওকে, পরীক্ষা হইলে কি অনলাইন হবে নাকি কলেজে গিয়ে হবে? তোমার তো শখ অনেক আচ্ছা, ভালো। সময় সময় সবকিছু বলে দিবে কি স্যার, হবে। ঠিক আছে, ওকে। স্যার, আচ্ছা তোমরা হ্যাঁ, কিছু পারো না তাহলে পরীক্ষার জন্য এত পাগল হয়েছে কেন? যখন হয় সেটা তো জানতে পারবাই, তাই না? এত এক্সাম করো কেন? সেটাই তো স্যার। হ্যাঁ, মানে সবাই তো জিরো পাইয়ে ফেল করে, আর আমি মাইনাস নাম্বার পাইয়ে অস্কার পাবো ফেল করে। আচ্ছা, সেটা দেখা আমার যাবে সাথে পরে। কথা হয়েছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো। তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ আর লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।